আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আল্লাহর রহমতে সুস্থ আছো। আজকে আমরা আবারও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে উপস্থিত হলাম। আশা করি শিক্ষার্থীরা সবার হাতে বই আছে এবং আমার সাথে তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে তোমরা অংশগ্রহণ করবে। আমি আমার পরিচয় গত ক্লাসে দিয়েছিলাম, আমি আবারও দিয়ে দিই। আমার নাম জলি বেগম, সহকারী শিক্ষক, জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়, প্রথম পাঠ 1, পার্ট 2, পার্ট 1 এর বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1 ও 2 এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি, পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ ও আমাদের বিজয়, এই পর্যন্ত আমি পড়িয়েছিলাম এবং তোমাদের কিছু বাড়ির কাজও দিয়ে দিয়েছিলাম। শিক্ষার্থীরা, তোমাদের কয়েকজনের বাড়ির কাজ পেয়েছি, যদিও সেটা আশানুরূপ নয়। আরো অনেক বাড়ির কাজ আমি আশা করেছিলাম। যারাই দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। এবং পাশাপাশি আরেকটা কথা বলতে চাই যে বাড়ির কাজে দেখা গেছে যে আমি যে অধ্যায়টা এখনো ধরিনি, যেমন বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস, যেটা আমি আজকে পড়াবো, সেটার উপরও অনেকে বাড়ির কাজ দিয়েছো। তোমরা পড়া নিজেরা এগিয়ে রেখেছো, এটা অনেক ভালো কথা। তবে আমি তোমাদের যতটুকু পড়া দেব ততটুকু তোমরা ক্লিয়ারলি সুন্দর করে খুঁজে খুঁজে ওর থেকে অবজেক্টিভ খুঁজে বের করে 10টা 20টা 15টা যতগুলো হয় তোমরা ততগুলো দিয়ে বাড়ির কাজ করবে। আমি আশা করব আগামী ক্লাস থেকে তোমরা এটা খেয়াল রাখবে যে আমরা যতটুকু বাড়ির কাজ দিয়েছি তার উপর তোমরা বাড়ির কাজগুলি পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আজকে আমাদের ক্লাস পাঠ 3, 4 ও 5, 6, 7। আমি আশা করব 7 পর্যন্ত পড়িয়ে দিতে। 8, 9, 10 এরপরেও আরো 3টা থাকবে এবং আমি একসাথে এতগুলো পড়াতে চাই না, কারণ তোমাদের উপর এত বেশি লোড দেওয়া, যত অল্প অল্প পড়াবো অল্প অল্প করে তোমরা ভালো বুঝতে পারবে। এই জন্য তোমাদের ধারণ ক্ষমতার বাইরে আমি কিছুই দেব না। তাই তো আমি চাচ্ছি অল্প করে পড়িয়েই আগাতে। তোমরাও আমার সাথে সাথে সুন্দর করে পড়াগুলো শেষ করলে আমি আশা করি কোনো সমস্যা হবে না। সৃজনশীল, অবজেক্টিভ সবকিছু তোমরা সুন্দরভাবে করতে পারবে। ঠিক আছে, এখন আমরা পার্ট 3 ও 4 এ চলে যাব। 4, 5। পার্ট 3, 4 ও 5 এ আছে। তোমরাও শিক্ষার্থীরা সকলে বই হাতে নাও এবং আমার সাথে সাথে বইয়ের দিকে খেয়াল করো। বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস। আজকে আমরা পড়ব বাংলাদেশের মানব বসতি, কখন থেকে বাংলাদেশের মানব বসতি এবং এর রাজনৈতিক ইতিহাস কি। প্রাচীনকাল থেকে বাংলাদেশে মানব বসতি ছিল। বর্তমান কালের কিছু প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে তা প্রমাণ হয়েছে। প্রাচীনকাল থেকেই বাংলাদেশের এই যে মাটি, এই বাংলাদেশের মাটিতে মানব বসতি ছিল এবং প্রত্নতাত্ত্বিক যারা এগুলো নিয়ে গবেষণা করে তারা এটা আবিষ্কার করে প্রমাণ করেছে। সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা জেলার কোনো কোনো অঞ্চল বাংলাদেশের প্রাচীনতম ভূমি। রাজশাহী, বগুড়া, দিনাজপুর, টাঙ্গাইল ও নরসিংদী জেলার কিছু অঞ্চলও বেশ প্রাচীন। চট্টগ্রামের রাঙামাটি, সীতাকুণ্ড, কুমিল্লার লালমাই, হবিগঞ্জের চুনারুঘাট, নরসিংদীর ওয়ারী বটেশ্বর প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার। তাহলে আমরা কি পেলাম? এই যে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলগুলোর নাম, তোমরা অবশ্যই এগুলো ভালো করে দেখে রাখবে এবং ভালো করে এগুলো মুখস্থ করে রাখবে। এই যে কোথায় কোথায় বাংলাদেশের যে মানব বসতি, প্রাচীন মানব বসতি, তার কিছু চিহ্ন পাওয়া গেছে এবং নরসিংদী, ওয়ারী বটেশ্বর, হবিগঞ্জের চুনারুঘাট, এই সকল কিছুতেই পুরনো যুগের হাতিয়ার এবং এগুলার পরিচয়, এখানে যে মানব বসতি ছিল তার পরিচয়ও প্রত্নতাত্ত্বিকবিদরা আবিষ্কার করে পেয়েছেন। যেমন পাথর ও কাঠের হাত কুঠার, বাটালি, তীরের ফলক প্রভৃতি আবিষ্কার হয়েছে। প্রাগৈতিহাসিক যুগকে অনেকে প্রস্তর যুগ বলে। প্রাগৈতিহাসিক যুগকে কি বলে? অনেকে প্রস্তর যুগও বলে, অর্থাৎ ইতিহাস শুরু হওয়ার আগের যুগ হলো প্রাগৈতিহাসিক যুগ। যখন থেকে ইতিহাস লেখা শুরু হয়নি তখন সেই যুগ হলো প্রাগৈতিহাসিক যুগ এবং সেই সময়কে অনেকে কি প্রস্তর যুগও বলে থাকে। তাহলে প্রস্তর যুগ কি? প্রস্তর যুগে মানুষ বনে বাজারে ঘুরে যাযাবরের মতো জীবনযাপন করেছে। পশু পাখি ও মৎস্য শিকার ও ফলমূল সংগ্রহ করে খাদ্যের চাহিদা পূরণ করেছে। তখন মানুষ কোনো সভ্য ছিল না, মানে মানুষের কোনো ঘর বসতি, স্থায়ী ঘর বসতি
জীবিকা নির্বাহের জন্য কাজ, চাকরি, অফিস এগুলো কিছুই ছিল না। তখনকার প্রস্তর যুগটা কি ছিল? মানুষ বনে বাজারে ঘুরে বেড়াতো এবং জীবিকার জন্য এবং খাদ্যের জন্য তারা পশু পাখি মৎস্য শিকার করে তারা খাদ্যের চাহিদা পূরণ করত। প্রস্তর যুগের পর নরসিংদীর ওয়ারী বটেশ্বরে তাম্র প্রস্তর যুগের গর্ত বসতির চিহ্ন আবিষ্কার হয়েছে। ভারতবর্ষের অনেক জায়গায় প্রস্তর যুগ ও তাম্রপ্রস্তর যুগের মানব বসতির চিহ্ন পাওয়া যায়। তাহলে আমরা কি দেখলাম? প্রস্তর যুগের পরের যে যুগটা সেটার চিহ্ন আমরা কোথায় পাই? বাংলাদেশের নরসিংদীর ওয়ারী বটেশ্বরের তাম্র প্রস্তর যুগের পরে তাম্রপ্রস্তর যুগের একটা চিহ্ন পাওয়া যায়। ভারতবর্ষের অনেক জায়গায় এই তাম্রপ্রস্তর যুগ এবং প্রস্তর যুগ এবং তাম্রপ্রস্তর যুগের অনেক চিহ্ন বসতির চিহ্ন পাওয়া যায়। বর্তমানে পাকিস্তানের হরপ্পা, মহেঞ্জোদারো ও ভারতের লোথাল, কালিঙ্গবঙ্গান প্রভৃতি প্রত্নস্থানে সিন্ধু নগর সভ্যতার নিদর্শন আবিষ্কার হয়েছে। বিভিন্ন জায়গায় পাকিস্তানে হরপ্পা যে নামগুলো বললাম, এখানে কি হয়? সিন্ধুর যে নগর সভ্যতা, ভারতীয় উপমহাদেশের যে সিন্ধু নগর সভ্যতা, প্রথম যে নাগরিক জীবনের সুযোগ সুবিধা সহ যে নগর সভ্যতার চিহ্ন, সেটা হলো সিন্ধু সভ্যতা। সেই সিন্ধু সভ্যতার চিহ্ন এই জায়গায় পাকিস্তান, হরপ্পা, মহেঞ্জোদারো এগুলোতে দেখা যায়। সিন্ধু সভ্যতা ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা, যেটা বললাম সিন্ধু সভ্যতা ছিল ভারত উপমহাদেশের প্রথম প্রথম নগর নগর সভ্যতা। সিন্ধু সভ্যতা ছিল ভারত উপমহাদেশের কি প্রথম নগর। এগুলো কিন্তু মনে রাখতে হবে শিক্ষার্থীরা, এগুলো ভালো করে তোমরা আন্ডারলাইন করে রাখো এবং হাতে একটা কলম রাখো। আমি যেই কথাগুলো বেশি জোর দেবো সেগুলো তোমরা আন্ডারলাইন করে করে অবজেক্টিভ করে জন্য রাখবে, এবং অবজেক্টিভের জন্য যদি ভালো প্রস্তুতি নিতে পারো তাহলে তুমি সৃজনশীলও ভালোভাবে লিখতে পারবে, কারণ লাইনে লাইনে যখন পড়া হবে তখন সেই বিষয়ের উপর যে কোনো সৃজনশীল আসলেই তুমি তার ভালো উত্তর করতে পারবে। আচ্ছা, এরপরে ভারত উপমহাদেশের প্রথম যে নগর সভ্যতা, কি বললাম? ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা কোনটা? হ্যাঁ, শিক্ষার্থীরা ঠিক বলেছো, এটা হলো সিন্ধু সভ্যতা। ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা সিন্ধু সভ্যতার কোনো চিহ্ন বাংলাদেশে পাওয়া যায়নি। তাহলে আমরা কি জানলাম? বাংলাদেশে অন্যান্য সভ্যতার মানব বসতি কিছু চিহ্ন পাওয়া গেল, সিন্ধু সভ্যতার সিন্ধুর যে নগর সভ্যতা তার কোনো চিহ্ন বাংলাদেশে পাওয়া যায়নি। তবে ভারত উপমহাদেশের দ্বিতীয় নগর সভ্যতা, প্রথম সভ্যতা হলো সিন্ধু সভ্যতা, আর দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শন বগুড়ার বরেন্দ্র ভূমি মহাস্থান ঘরে এবং নরসিংদীর মধুপুর ভূমি ওয়ারী বটেশ্বরে আবিষ্কৃত হয়েছে। প্রথম নিদর্শন না পাওয়া গেলেও, প্রথম সভ্যতার নিদর্শন না পাওয়া গেলেও দ্বিতীয় সভ্যতার নিদর্শন বাংলাদেশের মধুপুর, ওয়ারী বটেশ্বরে এবং ভূমি মহাস্থানগড়ে পাওয়া গেছে। মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম ছিল পুণ্যনগর। কি জানলাম? মহাস্থানগড়ের প্রাচীন নাম কি ছিল? পুণ্যনগর। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে পুণ্যনগর গড়ে উঠেছিল। তাহলে এই সময়গুলো, সালগুলো কিন্তু তোমাদের শিক্ষার্থীরা ভালো করে মনে রাখতে হবে আর আন্ডারলাইন করে রাখো। আমি যে অবজেক্টিভের কাজ দিই সেগুলো কিন্তু তোমাদের একটা ছোট ছোট করে কোশ্চেন তৈরি করে অবজেক্টিভ উত্তরগুলো তোমরা লিখে আমাকে জমা দেবে। ওয়ারী বটেশ্বরে অবস্থিত খ্রিস্টপূর্ব 4র্থ শতকে এই পুণ্যনগর গড়ে উঠেছিল। ওয়ারী বটেশ্বরে অবস্থিত 2500 বছরের প্রাচীন নগরটির নাম এখনো জানেন। ওয়ারী বটেশ্বরের যে উদ্ধার হয়েছে আমাদের যে নরসিংদী শহরে, সেখানে 2500 বছর যে প্রাচীন নগরটি গড়ে উঠেছে তার নাম কিন্তু এখনো আমরা জানতে পারিনি। সমসাময়িক কালে ভারত উপমহাদেশের 16টি বিখ্যাত জনপদের নাম পাওয়া যায়। ঠিক সেই সময়ে 16টি ভারত উপমহাদেশের 16টি বিখ্যাত জনপদের নাম পাওয়া যায়। পাওয়া যায়। এই জনপদগুলি ছিল এক একটি পৃথক রাষ্ট্র। এই জনপদগুলো ছিল এক একটি পৃথক রাষ্ট্র। আচ্ছা, ভারত উপমহাদেশের অন্যান্য জনপদগুলোর মৌর্য যুগ পূর্ব রাজনৈতিক ইতিহাস অল্প বিস্তর জানা যায়, কিন্তু বর্তমান বাংলাদেশ অংশের ইতিহাস মৌর্য যুগের সম্রাট অশোকের সময় থেকে জানা যায়। কিন্তু বর্তমানে কি অল্প বিস্তর জানা যায় মৌর্য যুগ থেকে, কিন্তু বর্তমান যে বাংলাদেশ অংশের ইতিহাস এটা আমরা জানতে পারি মৌর্য যুগ থেকে। মৌর্য যুগের সম্রাট অশোকের সময় থেকে জানা যায়। মহাস্থানগড়ের প্রাপ্ত শিলালিপি থেকে এটা অনুমান করা হয়েছে, এবং বাংলাদেশের যে ইতিহাস সেটা মৌর্য যুগ থেকে জানা যায়, এবং মহাস্থানগড়ের প্রাপ্ত শিলালিপি থেকে এটা নিশ্চিতকরণ করা হয়েছে। অনুমান করা হয় মৌর্য সম্রাট অশোক পুণ্যনগর শাসন করেছেন। মৌর্য সম্রাট এই যে পুণ্যনগর, এই পুণ্যনগর কি মহাস্থানগড়ের প্রাচীন নাম আমরা একটু আগে বললাম না? মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম হলো পুণ্যনগর, এবং এই অনুমান করা হয় যে এই পুণ্যনগরের শাসক ছিলেন সম্রাট অশোক। আবার কেউ কেউ বলেছেন চট্টগ্রাম পর্যন্ত মৌর্য শাসনাধীন ছিল। মৌর্য যুগের পর ভারত উপমহাদেশের অনেক অঞ্চলে শুঙ্গ ও কৃষাণ রাজাদের শাসন ছিল।
বাংলাদেশ অঞ্চলে শুঙ্গ ও কিষাণ যুগের কিছু পোড়ামাটির ফলক আবিষ্কার হয়েছে, কিন্তু শাসন বিস্তারের কোনো নিদর্শন পাওয়া যায়নি। শিক্ষার্থীরা তোমরা দেখো এই যে এই জায়গাগুলো দাগ দিয়ে রাখতে বলেছে, তোমাদের হাতে অবশ্যই কলম রাখবে এবং এগুলো যেই লাইনগুলো বেশি জোর দিয়ে পড়াবো সেগুলো তোমরা অবশ্যই দাগ দিয়ে রাখবে। বাংলাদেশ অঞ্চলে কি কি সম্রাট, মৌর্য সম্রাট অশোক পূর্ণনগর শাসন করেছেন, এই দিকগুলো সবকিছুই দাগ দিয়ে রাখবে। এরপরে দেখো পরবর্তী যে অধ্যায়টা, টপিকসটা, এটা হলো শশাঙ্ক, রাজা শশাঙ্ক। আমাদের দেশের বিস্তারিত ইতিহাস জানা যায় গুপ্ত যুগ থেকে। মৌর্য যুগের সম্রাট ছিল অশোক। এরপরে বিস্তারিত যে ইতিহাস আমাদের দেশের, বিস্তারিত ইতিহাসটা জানা যায় কোন যুগ থেকে? গুপ্ত যুগ থেকে। গুপ্তরা মূলত ভারত উপমহাদেশের উত্তরাঞ্চলের শাসক ছিলেন। গুপ্তরা কোথাকার শাসক ছিলেন? ভারত উপমহাদেশের উত্তরাঞ্চলের শাসক ছিলেন। বাংলাদেশের উত্তরাংশে পুণ্যবর্ধন ভুক্তি নামে একটি প্রদেশ গুপ্তদের শাসনাভুক্ত ছিল। আমাদের মনে রাখতে হবে আজকের বাংলাদেশ প্রাচীনকালে একক কোনো দেশ ছিল না। এই যে বাংলাদেশ, সমস্ত দেশ নিয়ে আমরা যে একটা দেশ, একটা জাতি নাম বলি বাংলাদেশ, কিন্তু পূর্বে কিন্তু শুধু বাংলাদেশ কিন্তু এক একটা জনপদ ছিল, ভাঙা ভাঙা ছিল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তখন পুণ্যবর্ধন, বঙ্গ, সমতট, গৌড়, বরেন্দ্র, হরিকেল প্রভৃতি জনপদ নামে পরিচিত ছিল। আজকে আমরা সবগুলোকে একত্রে আমরা বাংলাদেশ নামে পরিচিত করি, কিন্তু পূর্বে কিন্তু এরকম ছিল না। গুপ্ত শাসনের শেষের দিকে বাংলাদেশ অঞ্চলের আরো কিছু রাজার নাম পাওয়া যায়। বিস্তারিত ইতিহাস আমরা গুপ্ত যুগ থেকে পাই এবং শেষের দিকে বাংলাদেশ অঞ্চলে আরো কিছু রাজার নাম পাওয়া যায় পরবর্তী গুপ্ত নামে পরিচিত। এরা পরবর্তী গুপ্ত নামে পরিচিত। পরবর্তী গুপ্ত শাসকদের পর সপ্তম শতকে শশাঙ্ক নামে এক শাসকের পরিচয় পাওয়া যায়। পরবর্তী গুপ্ত যুগের পরে যারা এসেছে তাদেরকে পরবর্তী গুপ্ত যুগের শাসক বলা হয় এবং এই পরবর্তী গুপ্ত যুগের শাসকের মধ্যে সপ্তম শতকে আসেন শশাঙ্ক নামে এক শাসকের পরিচয় পাওয়া যায়। তিনি গৌড়ের শাসক ছিলেন। কোথাকার শাসক ছিলেন? গৌড়ের শাসক ছিলেন। তাকে গৌড়ের প্রথম স্বাধীন শাসক বলা হয়। তার মৃত্যুর পর প্রায় 100 বছর প্রাচীন বাংলাদেশের কোনো স্থায়ী শাসকের তথ্য পাওয়া যায় না। শশাঙ্কের মৃত্যুর পর কতটা সময়, প্রায় 100 বছর, এরকম কোনো স্থায়ী কোনো শাসক বাংলাদেশে ছিল কিনা তার কোনো তথ্য পাওয়া যায়নি। স্থায়ী শাসকের অভাবে এক বিশৃঙ্খল অবস্থা, যেহেতু স্থায়ী শাসক না থাকলে একটা দেশের কি অবস্থা হয় সবাই এটা জানে। যেহেতু স্থায়ী শাসক ছিল না, তাই সেই সময়ে একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করে। ছোট রাজ্যগুলো নিজেদের মধ্যে কলহ ও যুদ্ধে জড়িয়ে পড়ে। এরপরে আমরা বলবো পাল রাজবংশ। 750 থেকে 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত এর সময়কাল। পাল রাজবংশ বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ। শিক্ষার্থীরা তোমরা কি জানলে? পাল রাজবংশ বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ। আমরা যা দেখব কত বছর স্থায়িত্ব ছিল। এ বংশের প্রতিষ্ঠাতা গোপাল। তাহলে কি জানলাম? পাল রাজবংশের প্রতিষ্ঠাতা হলো গোপাল। শতবর্ষব্যাপী কলহ, নৈরাজ্য, হানাহানি অবসান ঘটিয়ে বরেন্দ্রের সিংহাসনে বসেন, অর্থাৎ গৌড়ের সিংহাসনে বসেন। কথিত আছে যে প্রজাদের প্রতিনিধি বা কর্মচারীদের প্রতিনিধিরা গোপালকে নির্বাচন করে। বলা আছে বা মতান্তরে আছে যে প্রজারা এবং কর্মচারীরা যারা প্রজাদের প্রতিনিধি যারা, তারা এই গোপালকে নির্বাচন করে। অপর একটি মত আছে যে সামন্তরা গোপালকে ক্ষমতা দেয়। অন্য একটি মত আবার আছে যে সামন্তরা, সৈন্য সামন্ত যারা, তারা গোপালকে ক্ষমতায় বসায়। গোপাল যোগ্য শাসকের পরিচয় দেন। ধর্মপাল, দেবপাল এ বংশের বিখ্যাত শাসক ছিলেন। পাল বংশের প্রায় 400 বছরের শাসনামলে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, স্থাপত্য, চিত্রশিল্প ও শিল্পকলা সহ অন্যান্য অনেক ক্ষেত্রে উৎকর্ষ অর্জন করে। বিশাল একটা সময়, 400 বছরের রাজত্ব পাল বংশের, বিশাল দীর্ঘস্থায়ী একটা সময় রাজত্বকালে এই পাল রাজত্বের সময় বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, স্থাপত্য, চিত্রশিল্প, বিভিন্ন শিল্পকলাতে তার অভূতপূর্ব উৎকর্ষ অর্জন করেন। দীর্ঘ 400 বছরের পাল শাসকদের অনেকেই দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিয়ে শাসন পরিচালনা করলেও কেউ কেউ তা পারেন। অনেকেই দীর্ঘ সময়ে অনেক ভালো শাসন কার্য চালনা করেছেন, আবার অনেকেই ব্যর্থ হয়েছেন। রাজা দ্বিতীয় মহিপাল এর সময় দিব্যের নেতৃত্বে কৈবর্ত নামে জেলে সম্প্রদায়ের মানুষ সফল বিদ্রোহ করে মহিপালকে পরাজিত করে। যার একটি উদাহরণ হলো, যারা সফল হয়নি তার মধ্যে হলো রাজা দ্বিতীয় মহিপাল কৈবর্ত নামে জেলে সম্প্রদায়ের সাথে
মানুষের সাথে তার বিদ্রোহ হয় এবং সেই বিদ্রোহে একটি ভয়াবহ যুদ্ধে মহিপালকে তারা পরাজিত করে। কিন্তু কৈবর্তদের রাজত্ব ছিল স্বল্পস্থায়ী, কিন্তু কৈবর্তরা খুব বেশি দিন রাজত্ব করতে পারেনি। মহিপালের ভাই রামপাল সামন্তদের সাহায্য সহযোগিতা নিয়ে কৈবর্ত শাসক ভীমকে এক ভয়াবহ যুদ্ধে পরাজিত করেন ও হত্যা করেন। 1082 খ্রিস্টাব্দে বরেন্দ্র অঞ্চলে পাল শাসন পুনঃপ্রতিষ্ঠা হয়। মধ্যে পাল শাসনের কিছুটা বিরতি হলেও যখন মহিপালকে পরাজিত করে কৈবর্তরা শাসন করেছিল, কিন্তু কৈবর্তের শাসন খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। এরপরেই মহিপালের যে পুত্র রামপাল সে ক্ষমতা দখল করেন এবং কৈবর্তের যে শাসক ভীমকে সে ভয়াবহ এক যুদ্ধে পরাজিত ও হত্যা করেন। এরপরে আবার পুনঃপ্রতিষ্ঠিত হয় বাংলায় পাল সাম্রাজ্য। পাল শাসকদের সমসাময়িক সমতট, অর্থাৎ ওই সময়ের যে সমতট আরেকটি প্রধানত কুমিল্লা বিক্রমপুর, যেটা জনপদের খড়গ, দেব, চন্দ্র, বর্ম রাজবংশ স্বাধীনভাবে রাজত্ব করে। ওই সময় এই অঞ্চলের রাজারা কি করেছিল? স্বাধীনভাবে রাজত্ব পরিচালনা করেছিল। সপ্তম শতকে চীন দেশীয় বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সাং সমতট পরিভ্রমণ করে 30টি বৌদ্ধবিহার দেখতে পায়। এই সময়ে চীনের পরিব্রাজক, আচ্ছা পর্যটক হিউয়েন সাং, তোমরা এর নাম, এটা তোমার অবজেক্টিভে থাকবে, চীন দেশীয় হিউয়েন সাং কোন দেশে ছিলেন বা চীন দেশীয় পরিব্রাজকের নাম কি, এগুলো তোমরা মনে রাখবে। হিউয়েন সাং বৌদ্ধ তখন পরিভ্রমণ করতে এসে, সমতট পরিভ্রমণ করতে এসে 30টি বৌদ্ধ বিহার দেখতে পান। সমতটের বজ্রযোগিনীর সন্তান কে ছিলেন? বজ্রযোগিনীর সন্তান ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। তিনি 11 শতকে তিব্বতের রাজার আমন্ত্রণে সে দেশে যান বৌদ্ধ ধর্মে অবক্ষয় রোধে। তিনি কি করেন? 11 শতকে তিব্বতের রাজার আমন্ত্রণে সে দেশে যান এবং বৌদ্ধ ধর্মে অবক্ষয়ের জন্য তিনি কাজ করেন, অবক্ষয় রোধের জন্য। আচ্ছা, এরপরে আসবো পাল রাজবংশের পর আমরা আসবো সেন রাজবংশ। দেখো 1098 থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল কি রাজবংশ? পাল রাজবংশের পর আমরা, শিক্ষার্থীরা দেখো মনোযোগ সহকারে বইটা খেয়াল করো, আমরা পড়বো এখন সেন রাজবংশ। সেনরা দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে পালদের অধীনে সেনাবাহিনীতে চাকরি করার জন্য এদেশে এসেছিল। ধীরে ধীরে তারা নিজেদের শক্তি বাড়াতে থাকে। শেষে দুর্বল পাল রাজা মদন পালের রাজত্বকালে বিজয় সেন ক্ষমতায় আসেন। কিভাবে? আস্তে আস্তে পালদের থেকে সেনরা ক্ষমতা দখল করে নিলেন। বিজয় সেনের পরে রাজা ছিলেন বল্লাল সেন ও লক্ষণ সেন। বলা হয়ে থাকে সেনরা প্রায় সমগ্র বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করে দীর্ঘদিন শাসন পরিচালনা করেন। দেখো কিভাবে রাজার পরবর্তী বিজয় সেনের পরে বল্লাল সেন পর লক্ষণ সেন, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এই ধারাবাহিক গুলো। সেনদের মধ্যে বিজয় সেন এবং বল্লাল সেন শৈব সম্প্রদায়ের ছিলেন, লক্ষণ সেন বৈষ্ণব সম্প্রদায়ের অনুরাগী ছিলেন। তারা ধর্মমত ভিন্ন ভিন্ন ধর্মমতের ছিলেন, একজন শিব ধর্মের, একজন বিষ্ণু ধর্মের অনুরাগী ছিলেন। সেনরা ধর্মকর্মের বিষয়ে বিশেষ যত্নবান ছিলেন। এতে বোঝা যায় এতে আরেকটি দিক ছিল, তারা ধর্মকর্মের দিক থেকে খুবই যত্নবান ছিলেন। লক্ষণ সেনের কাছ থেকে, দেখো লক্ষণ সেনের কাছ থেকে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া বিজয় করেন। তবে লক্ষণ সেনের পর তার দুই পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন আরো কিছু সময় বিক্রমপুর থেকে বাংলাদেশের অন্যান্য অংশ শাসন করেন। লক্ষণ সেন থেকে এই প্রথম এই যে তুর্কি বীর, একজন মুসলিম, এতক্ষণ কিন্তু বৌদ্ধ এবং হিন্দুদের রাজত্বের আমরা শুনেছি, এখন আমরা কি দেখলাম? লক্ষণ সেন থেকে ক্ষমতা নিয়ে নিল কে? তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। তবে এটাও জানা যায় যে ক্ষমতা নিয়ে নেওয়ার পরেও লক্ষণ সেনের যে দুই পুত্র ছিল বিশ্বরূপ সেন এবং কেশব সেন, তারা আরো কিছু সময় বিক্রমপুরে বাংলাদেশের অন্যান্য অংশে শাসন করেন। বখতিয়ার খলজি নদিয়া জয়ের ফলে বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত হয় এবং কিছুদিনের মধ্যে সমগ্র বাংলাদেশে মুসলিম শাসন বিস্তার লাভ করে। কি হলো? বখতিয়ার খলজি যখন ক্ষমতা দখল করলো তখন থেকেই বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত হলো এবং অচিরেই তিনি মুসলিম শাসন বিস্তার চারিদিকে ছড়িয়ে দিলেন। প্রাচীন বাংলাদেশে আর্থসামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় জীবন প্রভৃতি সম্পর্কে খুব বেশি জানা যায় না। সীমিত সাহিত্য প্রত্নতাত্ত্বিক সূত্র থেকে কিছু তথ্য পাওয়া যায় মাত্র। আমরা পরবর্তী পাঠগুলোতে প্রাচীন বাংলাদেশের আর্থসামাজিক এবং সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে জানবো। যদিও খুব বেশি তথ্য পাওয়া যায় না, এখন আমরা প্রাচীন বাংলাদেশে যে বাংলাদেশের যে প্রাচীনকালে যে বাংলাদেশের যে আর্থসামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় জীবন, সাংস্কৃতিক জীবন, এগুলো নিয়ে খুব বেশি তথ্য না পেলে যেগুলো পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিকদের গবেষণা থেকে,
এগুলি এখন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। শিক্ষার্থীরা দেখো পাঠ 6 বাংলাদেশের প্রাচীন বাংলাদেশের গৌরব, সমাজ, অর্থনীতি ও ধর্ম। প্রাচীন বাংলাদেশের গৌরব কি কি? সমাজ, অর্থনীতি, ধর্ম। আমরা এখন ধাপে ধাপে পড়ব। কৃষি, প্রথমেই আসি কৃষি। প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। এই সময়ে কৃষিতে উদ্বৃত্ত ছিল। এখনো আমাদের কৃষিতে কিন্তু আমরা অনেক নির্ভর, যদিও শিল্পতেও আমরা এখন এগিয়ে যাচ্ছি, কৃষি কিন্তু আমাদের প্রাণ। আচ্ছা, এ সময় কৃষিতে উদ্বৃত্ত ছিল, অর্থাৎ কৃষি যা হতো তার থেকে আরো অনেক বাড়তি থাকতো, উদ্বৃত্ত। ধান ছিল প্রধান ফসল, প্রচুর আখ উৎপাদন হতো। আখ থেকে উৎপাদিত গুড় ও চিনির খ্যাতি ছিল। এই গুড় ও চিনি বিদেশে রপ্তানি হতো। তুলা, সরিষা ও পান চাষের জন্য বাংলাদেশে খ্যাতি ছিল। নারিকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যায়। অর্থাৎ কৃষিতে আমাদের কোনো ছিল না, উদ্বৃত্ত ছিল, অর্থাৎ ভরপুর ছিল, এবং এগুলা বিদেশেও রপ্তানি করা হতো। এরপর আসি কুটির শিল্প। প্রাচীন যুগ থেকে বাংলাদেশের তাঁতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল। আমরা জানি বাংলাদেশে মসলিন কাপড় পৃথিবী বিখ্যাত ছিল। এই মসলিন তখনও রপ্তানি হতো। এছাড়াও তখন উন্নত মানের মৃৎপাত্র, ধাতব পাত্র, অলংকার নির্মাণ হতো। পোড়ামাটি, ধাতব ও পাথরের ভাস্কর্য ও মূর্তি ছিল প্রশংসনীয় শিল্প। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁতিও তৈরি হতো। অর্থাৎ কুটির শিল্প কিন্তু প্রাচীন যুগ থেকেই বাংলাদেশের তাঁতিরা মিহি কাপড় বুনতো। এবং মসলিন কি তোমরা জানো, মসলিনের জন্য বাংলাদেশ বিখ্যাত ছিল। এবং বর্তমানে তোমরা শুনে খুশি হবে যে প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসলিনের আবার নতুন করে মসলিনের সেই আবিষ্কার, মসলিনের সেই তাঁতিদের নিয়ে মসলিনের সে প্রচলন আবার শুরু করেছেন, এবং মসলিন বোনাও হয়েছে। এবং সেটা আমরা দেখেছি যে সেই মসলিনের ঐতিহ্য বাংলা আবার ফিরে পাওয়ার একটা চেষ্টা করা হয়েছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই জন্য আমরা ধন্যবাদ জানাই যে সে এই কাজটা আবার আমাদের ফিরিয়ে দিয়েছেন, আমাদের ঐতিহ্যটা আবার ফিরিয়ে এনেছেন। আচ্ছা, পোড়ামাটি, ধাতব ভাস্কর্য, আরো অনেক কিছু আছে, মৃৎপাত্র, ধাতব পাত্র, অলংকার পাত্র, এগুলো নির্মাণ হতো। এরপর আসি ব্যবসা বাণিজ্য। কৃষিতে উদ্বৃত্ত হওয়ায় এবং শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্যে বিকাশ লাভ করে। যেহেতু উদ্বৃত্ত হয়, বিদেশে রপ্তানি করা হয়, এতে কি হচ্ছে, শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ায়, ব্যবসা বাণিজ্য অনেক উন্নতি লাভ করে। নদীর তীরগুলোতে গড়ে উঠেছিল হাট বাজার ও গঞ্জ। ব্যবসা বাণিজ্য নদী পথেই হতো বেশি। ওয়ারী, বটেশ্বর ও পূর্ণনগর ছিল সমৃদ্ধ নদী বন্দর। ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া, ভূমধ্যসাগর অঞ্চলে যেত তৎকালীন বাংলাদেশের পণ্য। ব্যবসা বাণিজ্য নদীপথে হতো, এবং কি হতো, ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভূমধ্যসাগর অঞ্চলেও বাংলাদেশি পণ্য যেত। অষ্টম শতকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে এদেশে পণ্য আরবে যেত। অষ্টম শতকে কোথায় যেত? আরবেও যেত বাংলাদেশে এই পণ্য। ধর্মমত ও সম্প্রদায় অনুমিত হয় প্রস্তর যুগে বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো পাহাড়, পর্বত, নদ, নদী, চন্দ্র, সূর্য প্রভৃতির পূজা করত। সেই যে ধর্মমত, বাংলাদেশের ধর্মমতের যে প্রস্তর যুগ, যখন ওই যে পাথর পশু শিকার করে মানুষের জীবিকা নির্বাহ করতো, সেই সময় অনুমিত ছিল যে তারা বিভিন্ন জিনিসে পূজা করতো মানুষগুলো। তখন নদী, চন্দ্র, সূর্য সবকিছু পূজা করতো। ঐতিহাসিক যুগে ভারত উপমহাদেশের মতো বাংলাদেশে ব্রাহ্মণ ধর্ম ও আজীব সম্প্রদায়ের প্রাধান্য ছিল। প্রাচীন বাংলাদেশে জৈন ধর্ম প্রচলিত ছিল, বিভিন্ন ধর্মমত ছিল প্রাচীন বাংলাদেশে। তবে দীর্ঘ সময় বৌদ্ধ শাসকদের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম প্রাধান্য লাভ। কিন্তু যেহেতু দীর্ঘ সময় বৌদ্ধদের শাসন ছিল, সেই জন্য বৌদ্ধ ধর্মটা এখানে প্রাধান্য লাভ করে। পাল সম্রাটগণ ছিল বৌদ্ধ, 400 বছরের স্থায়িত্ব। এবং পাল রাজারা যদি বৌদ্ধ থাকে, তাহলে কি যে দেশের শাসকরা যে ধর্মের হয়, সেই ধর্মটাই তো প্রসার লাভ করবে, তাই না? সেই বৌদ্ধ ধর্মটা ভালো প্রসার লাভ করেছিল। কিন্তু প্রজাদের অধিকাংশই ছিল ব্রাহ্মণ ও ধর্মমতের, কিন্তু প্রজারা আবার ছিল ব্রাহ্মণ। সম্রাট ধর্মপাল ধর্মীয় সম্প্রীতি নীতি গ্রহণ করেছিলেন। তিনি কি ছিলেন? সম্রাট, তাই বলে কেউ ব্রাহ্মণ আর কেউ ধর্ম থাকলেও তখনকার রাজারা ধর্মীয় যে নীতি সম্প্রীতি যেটা, এটা বজায় রেখেছিলেন। সেই জন্য ধর্মীয় কোনো অরাজকতা তখন দেখা যায়নি। রাজকীয় উচ্চপদে অধিষ্ঠিত দেখা যায় ব্রাহ্মণদের। ধর্মপালের প্রধানমন্ত্রী ছিলেন একজন ব্রাহ্মণ, এবং তার পরিবারের 3 পুরুষ ধরে পাল শাসনের সঙ্গে জড়িত ছিল। তাই রাজাদের যে মন্ত্রী, সামন্ত, ওরাও ব্রাহ্মণ থাকতো, বৌদ্ধ থাকতো, কিন্তু এতে কোনো কলহ হতো না, কারণ এইভাবে মিলেমিশেই তারা কাজ করতেন। তৎকালীন একাধিক তাম্রশাসনে ব্রাহ্মণ মন্দির নির্মাণে ভূমিদানের কথাও জানা যায়।
বা ব্রাহ্মণদের মন্দিরে ভূমিদানও তখন করা হয়েছে, এরকমও জানা যায়। ব্রাহ্মণ ও বৌদ্ধদের মধ্যে কোনো বিরোধ ছিল না, অর্থাৎ একটা সম্প্রীতির মধ্যে তারা বসবাস করত। ধর্মীয় সম্প্রীতি পাল যুগের সমাজ জীবনের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত হয়। পাল যুগের এই সমাজ জীবনে ধর্মীয় সম্প্রীতিটা একটা বিশেষ বৈশিষ্ট্য, যে সব ধর্মের লোকই এখানে মিলেমিশে সামাজিক সম্প্রীতির সাথে বসবাস করেছে। আজও বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির অবস্থান দেয়, সেই ধারাবাহিকতা এখনো দেখা যায়। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় আছে, বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক একত্রে বসবাস করে, একত্রে সবকিছু পালন, বিভিন্ন ধর্মের লোক এখানে একত্রে বসবাস করে সম্প্রীতির সাথে। শেষ, এখন আমরা পাঠ 7 দেখব। শিক্ষার্থীরা তোমরা পাঠ 7টা দেখো, আমি 7 পর্যন্ত আজকে পড়াবো। প্রাচীন বাংলাদেশের গৌরব, বিনোদন, সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা। বিনোদন সংস্কৃতি। প্রাচীন যুগে বাংলাদেশে বিনোদন ও ধর্মকর্মের অংশ হিসেবে নাচ, গান, নাটক, মল্লযুদ্ধ, কুস্তি খেলার প্রচলন ছিল। দেখো, প্রাচীনকালে আমাদের যে বিনোদন, এখনকার বিনোদনের মতো তখনকার বিনোদন কিন্তু ছিল না। তখন মানুষ বিনোদন কিভাবে উপভোগ করত? তখন তারা নাচ, গান, নাটক, মল্লযুদ্ধ এবং কুস্তি এগুলো দিয়ে তখন বিনোদনের কাজটা চালিয়ে নিত। পাহাড়পুর বৌদ্ধবিহারে নাটক মঞ্চস্থ হওয়ার প্রমাণ পাওয়া যায়। এই পাহাড়পুরে যে বৌদ্ধবিহার আবিষ্কার হয়েছে সেখানে নাটক যে মঞ্চস্থ হয়েছে তার একটা প্রমাণ পাওয়া যায়। মন্দিরের সেবাদাসীদের সকলকে নৃত্য, গীত, বাদ্য পটিয়সী হতো। মন্দিরে যারা থাকতো, যারা ওইখানকার সেবাদাসী থাকতো, তারা সকলেই নাচ গানে পটিয়সী হতো, নাচ গান বাদ্য সবকিছুতে তারা পারদর্শী হতো। পোড়ামাটির ফলকে কাসর, করতাল, ঢাক, বীণা, বাঁশি, মৃদঙ্গ, মৃদভাণ্ড প্রভৃতি বাদ্যযন্ত্র দেখা যায়। সেই সময়ে যে এই যে বিনোদনগুলো হতো বাদ্যযন্ত্র দেখেই বোঝা যায়, সেই সময় এই সকল বাদ্যযন্ত্রের নমুনা পাওয়া যায়। স্থাপত্য। ওয়ারী বটেশ্বর ও পুণ্যনগরে ইট নির্মিত স্থাপত্য আবিষ্কার হয়েছে। ওয়ারী বটেশ্বর যে আবিষ্কার হয়েছে সেখানে কিন্তু ইট নির্মিত স্থাপত্যের নমুনা পাওয়া যায়। বাংলাদেশে স্থাপত্য শিল্পে উৎকর্ষ অর্জন করে পাল শাসনামলে। এই বাংলাদেশে স্থাপত্যতে সবচেয়ে বেশি উৎকর্ষ অর্জন করে পাল শাসনামলে। আচ্ছা, কথিত আছে সম্রাট ধর্মপাল একাই 50টি বৌদ্ধ বিহার নির্মাণ করেন। কথিত আছে যে সম্রাট ধর্মপাল একাই 50টি বৌদ্ধ বিহার নির্মাণ করেন। অষ্টম নবম শতকে নির্মিত তার অমর স্থাপত্যকৃতি নওগাঁ জেলা সোমপুর মহাবিহার এই যে স্থাপত্যকৃতি তার অমর অষ্টম নবম শতকে ওই যে নওগাঁ জেলার কি সোমপুর মহাবিহার, পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ বিহার সোমপুর মহাবিহার। এটা কি পৃথিবীর বৃহত্তম মহাবিহার সোমপুর মহাবিহার, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় এটা স্থান করে নিয়েছে। এটা কিন্তু শিক্ষার্থীরা তোমরা ভালো করে আন্ডারলাইন করে রাখো যে পৃথিবীর বৃহত্তম মহাবিহার বৌদ্ধ বিহার সোমপুর মহাবিহারকে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান করে নিয়েছে। বিশেষজ্ঞদের মতে পরবর্তীকালে ইন্দোনেশিয়া ও মিয়ানমারে সোমপুর মহাবিহারের পরিকল্পনা অনুকরণ করে বৌদ্ধ স্থাপত্য নির্মাণ করা হয়েছে। এই সোমপুর বিহারকে অনুকরণ করে ইন্দোনেশিয়ার মিয়ানমারেও এইরকম বৌদ্ধ স্থাপত্য নির্মাণ করা হয়েছে। ময়নামতি, শালবন বিহার এবং সম্প্রতি আবিষ্কৃত বিক্রমপুরের স্থাপত্য সমূহ বাংলাদেশের স্থাপত্য শিল্পের ইতিহাসে গুরুত্বপূর্ণ সংযোজন। এবং ময়নামতির শালবন বিহার এবং সম্প্রতি আবিষ্কৃত বিক্রমপুরের স্থাপত্য সমূহ বাংলাদেশের যে স্থাপত্যে যে উৎকর্ষ প্রাচীনকাল থেকে তারই নিদর্শন নিয়ে আসে এবং তারই একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এরপরে আমরা আসবো ভাস্কর্য ও মূর্তি শিল্প। ওয়ারী বটেশ্বর, মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি প্রভৃতি স্থানে আবিষ্কৃত পোড়ামাটি, পাথর ও ধাতব ভাস্কর্য ও মূর্তি শিল্প উৎকর্ষের সাক্ষ্য বহন করে। এই যে সকল জায়গায় যে মূর্তি শিল্প, স্থাপত্য, ভাস্কর্য দেখা যায় তা বাংলাদেশের বিশেষ ভাস্কর্য শিল্পেরই উৎকর্ষ সাক্ষ্য বহন করে। গুপ্ত ভাস্কর্যের ধারাবাহিকতা এই শিল্পে এক নতুন মাত্রা যোগ করে পাল ভাস্কররা। গুপ্তর সাথে সাথে পাল ভাস্কররাও একটা নতুন মাত্রা যোগ করে, যা পাল ভাস্কর শিল্প নামে পরিচিত। বাংলাদেশের ভাস্কর্য শিল্প স্থান করে নিয়েছিল সর্বভারতীয় শিল্পকলার আসরে। বাংলাদেশের ভাস্কর্য শিল্প এতটাই উৎকর্ষ অর্জন করেছিল, এতটাই উন্নতি করেছিল যে সর্বভারতীয় শিল্পকলার আসরেও বাংলাদেশের ভাস্কর্য স্থান করে নিয়েছিল। পাল যুগের দুই বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী। পাল যুগের দুই বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পীর নাম কি? দেখো শিক্ষার্থীরা, একজন হলেন ধীমান পাল আর একজন হলেন বিট পাল, দ্বারা অনেক এই ভাস্কর্য শিল্পে সুখ্যাতি অর্জন করে। সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন সুলপানি। সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী কে ছিলেন? সুলপানি। চিত্রশিল্প। বৌদ্ধ ধর্মের পাণ্ডুলিপিতে বৌদ্ধ দেবদেবীর রূপচিত্রের মাধ্যমে প্রকাশ করা হতো। বৌদ্ধ ধর্মের যে পাণ্ডুলিপিগুলি পাওয়া যায় সেখানে বৌদ্ধ দেবদেবীদের কি চিত্র আঁকা হতো, বিভিন্ন চিত্র আঁকা হতো।
এখন পর্যন্ত দশম থেকে দ্বাদশ শতকের 24টি চিত্রিত বৌদ্ধ পাণ্ডুলিপি পাওয়া গেছে। 24টি চিত্রিত ওই বৌদ্ধ পাণ্ডুলিপি সহকারে পাওয়া গেছে। প্রজ্ঞা পারমিতা, অষ্টসাহস্রিকা প্রভৃতি পাণ্ডুলিপির চিত্রগুলো গুণগত মানে চিত্রশিল্পের উৎকর্ষের কথাই প্রমাণ করে, এবং এখানে যে চিত্রশিল্পগুলো আছে তার গুণগত মান অনেক উচ্চে, এবং তারই প্রমাণ করে যে চিত্রশিল্পে বাংলাদেশ প্রাচীনকাল থেকেই কতটা উৎকর্ষ সাধন করেছে বা অর্জন করেছে। পরবর্তীকালে চতুর্দশ শতকে নেপাল ও তিব্বতের চিত্রকলায় পাল যুগের চিত্রশিল্পের প্রভাব লক্ষ্য করা যায়। পরবর্তীতে চতুর্দশ শতকে নেপাল ও তিব্বতের চিত্রকলায় ওই যে পাল যুগের যে চিত্রশিল্প তার একটা প্রভাব লক্ষ্য করা যায়। সম্প্রতি 2500 বছরের প্রাচীন ওয়ারী বটেশ্বরে আবিষ্কৃত মৃৎপাত্র, স্বল্প মূল্যবান পাথরের পুঁতি ও কাচের পুঁতিতেও চিত্রশিল্পের ব্যবহার দেখা যায়। এবং এর সম্প্রতি যে নরসিংদীর ওয়ারী বটেশ্বরের যে ওয়ারী বটেশ্বরের আবিষ্কৃত হয়েছে তার মৃৎপাত্র, কাচের পুঁতি, স্বল্প মূল্যবান পাথর, এগুলোর মধ্যেও চিত্রশিল্পের ব্যবহার লক্ষ্য করা যায়। আচ্ছা, এই হলো পার্ট 7 শেষ হয়ে গেল। আমি আশা করব, আমি লাইনে লাইনে ধরে ধরে পড়িয়ে দিলাম। আমি আশা করব তোমরাও আমার সাথে পড়েছো, বই তোমাদের সাথে ছিল এবং তোমরা মনোযোগ দিয়ে দেখেছো, এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো অবশ্যই তোমরা দাগ দিয়ে রেখেছো। এই দাগ দিয়ে রাখলেই তাহলে আমার বাড়ির কাজটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে যায়। তাহলে আগামী ক্লাসে তোমরা পার্ট 1, 2, 3, 4, আমি আরেকবার দেখে নিই, পার্ট 3, 4, 5, পার্ট 6, পার্ট 7, এই 3টা পার্ট থেকে দাগিয়েছো যে এখন বসে বসে যতগুলো দাগালে সেইগুলা সহ এবং নিজে আবার প্রথম থেকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে যতগুলো ছোট কোশ্চেন হয় অবজেক্টিভগুলো তোমরা খাতায় করে কমেন্ট বক্সে পাঠিয়ে দেবে, অবশ্যই পাঠিয়ে দেবে। এবং আমি যা পড়লাম তাই, আর বাকি রইলো 8, 9, 10, এই 3টা পড়ালেই আগামী ক্লাসে আমাদের প্রথম অধ্যায় সুন্দরভাবে শেষ হয়ে যাবে। আমি আশা করব। তারপরে আমি একটা সৃজনশীল দিয়ে দেবো, পাঠ্য বইয়ের সৃজনশীলটাই তোমরা করবে শুধু প্র্যাকটিসের জন্য, যেহেতু আমাদের এই সৃজনশীলই তোমাদের পরীক্ষা আসবে না, কিন্তু তোমাদের চর্চা করলে, অনুশীলন করলে তোমাদের হাতটা সৃজনশীলে এসে যাবে। আশা করি তোমরা সকলেই আজকের পড়া বুঝতে পেরেছো। আজকে বাড়ির কাজ তোমরা সকলেই জমা দেবে, এবং সকল শিক্ষার্থীরা এটা দেখবে, ভিডিওটা ভালো করে দেখবে, মনোযোগ সহকারে। কোনোদিন ক্লাসের ভিডিও মিস করবে না, দেরিতে হোক আর যথাসময় হোক, তোমরা অবশ্যই দেখে নিবে। আচ্ছা, আজকের মতো সবাইকে ধন্যবাদ, ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ, এবং সবার ভালো সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।